সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আড়াইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, ঘটে যাওয়া ঘটনা নিয়ে এবং রাজনীতির নেপথ্যে ঘটে যাওয়া ঘটনার পর্যবেক্ষণ বিশ্লেষণ তুলে ধরবার চেষ্টা করি। আজকে মূলত আমরা আলোচনা করতে চাই গত কয়েকদিন ধরে নির্বাচন সংস্কার এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আজকে একটু ভিন্ন প্রেক্ষাপট। আমরা জানি যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করবার দাবিতে পঞ্চম দিনের মতো অবরোধ আন্দোলন কর্মসূচি আসলে চলছে। আমরা দাবি দেওয়া ও জনদুর্ভোগ এই বিষয় নিয়ে আসলে আলোচনা করতে চাই। আমরা দেখেছি যে কোনো ইস্যুতেই আসলে এখন রাজপথ দখল হয়ে যাচ্ছে। আন্দোলন দাবি দেওয়া নিয়ে সবাই আসলে সরকারের কাছে হাজির হচ্ছেন, এর ফলে জনদুর্ভোগ তৈরি হচ্ছে নানাভাবে। আমরা সেই দাবি দেওয়ার যৌক্তিকতা এবং জনদুর্ভোগের বিষয়গুলো নিয়ে আজকের আড়াইসিএল স্টিল গণতন্ত্রে বিশ্লেষণ করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন এই মুহূর্তে, আমরা পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন আমার ডান দিকে নাজমুল আশরাফ, সিনিয়র সাংবাদিক। স্বাগত জানাচ্ছি নাজমুল আশরাফ আপনাকে। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন সাদিক আল আরমান, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সাদিক আল আরমান, স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমরা নাজমুল আশরাফ আপনাকে দিয়ে শুরুটা করতে চাই, যে জনদুর্ভোগের বিষয়টা ধরে একটু আলোচনাটা শুরু করতে চাই। আমরা তিতুমীরের শিক্ষার্থীদের আজকে রেললাইন অবরোধের ঘটনা জানলাম। আমরা নতুন করে তারা আরও কর্মসূচি দিচ্ছেন। আমরা শিক্ষা উপদেষ্টা একটা মন্তব্য করেছেন, আপনি জেনেছেন। তিনি কিন্তু বলেছেন যে এরকম সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলন করা আসলে যৌক্তিক নয়। অন্যদিকে তাদের অবস্থান আমরা অনড় দেখতে পাচ্ছি। আবার আমরা দেখেছি নাহিদ ইসলামকে এই নিয়ে কথা বলতে, তিনি আবার বলেছেন একটা ইতিবাচক সমাধানের দিকে যাবেন। তিনি জগন্নাথ হলে সরস্বতী পূজায় গিয়ে বলেছেন। মোটা দাগে আসলে যদি দাবির যৌক্তিকতা নিয়েই আলোচনাটা করি, কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট এটাই বলছেন তিতুমীর কলেজকে কেন আসলে বিশ্ববিদ্যালয় করতে হবে, সেটার ব্যাখ্যাটা আসলে প্রশ্নটা ওটাই, কেন তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় বানাতে হবে। আরও যে 6টি কলেজ, যে 7টি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিচ্যুত হয়ে এখন নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চায়, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা বাংলাদেশে কতখানি আছে এবং কতগুলো আছে, সরকারি বেসরকারি যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেটি বাংলাদেশের উচ্চশিক্ষার চাহিদা মেটানোর জন্য যথেষ্ট কিনা। যদি ঘাটতি থাকে তাহলে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসতে পারে। যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো কি উচ্চশিক্ষা দেওয়ার নিশ্চিত করছে ঠিকমতো করতে পারছে কিনা, নিশ্চিত করছে কিনা, বা উচ্চশিক্ষা বলতে আমরা যা বুঝি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বলতে আমরা যা বুঝি, সেটি বাংলাদেশের কটি বিশ্ববিদ্যালয় নিশ্চিত করতে পারছে। সরকারি বেসরকারি মিলিয়ে বলছি। আমাদের র্যাঙ্কিং কোথায় আমরা জানি, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কালে ভদ্রে একটা দুইটা ওঠে আবার পড়ে যায়। প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরাও পড়েছি, খুব গর্ব করি আমরা। সেখানকার মান, গবেষণা, আরও অনেক কিছু বিষয় নিয়ে অনেক আলোচনা হয়। তো সেই জায়গায় নতুন আরেকটি বিশ্ববিদ্যালয় কেন? এবং তারা যে মরিয়া আন্দোলন শুরু করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের দাবিতে, তাদেরকে বোঝানোর কেউ নাই। তাদের বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ, শিক্ষক আছেন, তারা কি তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে বুঝিয়েছেন? সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট যত কর্তৃপক্ষ আছে তারা কি তাদের সাথে বসে বোঝানোর চেষ্টা করেছেন? তারা যে জনদুর্ভোগ তৈরি করছেন দিনের পর দিন রাস্তা দখল করে, তাতে করে যে জনরোষ তৈরি হচ্ছে, সেটা থেকে বাঁচানোর জন্য দেখলাম আজকে পুলিশ তাদেরকে কর্ডন করে রেখেছে। তার মানে হচ্ছে যে যখন যেখানে খুশি রাস্তায় নেমে যাবে, আন্দোলন করবে। দাবির যৌক্তিকতা, প্রয়োজনীয়তা কতখানি সেটা নিয়ে কোনো বিবেচনা হবে না। এটা কেন? এটা হচ্ছে আমরা যে গণ অভ্যুত্থান দেখলাম, গণ অভ্যুত্থানের পরবর্তী যেই প্রভাব সব ক্ষেত্রে পড়েছে। মানে অধিকারের নামে আমার শক্তি সাহস আছে, আমি তরুণ, আমি ছাত্র, আমি সব কিছু, আমার চেয়ে বড় কিছু নাই, আমার কথায় রাষ্ট্র উঠে বসে, এরকম একটা অনেকটা কি এরকম কিনা ভাই, যে এই সরকারকে আসলে চেপে ধরলেই দিয়ে দিবেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার। এখন অন্তর্বর্তী সরকার তো সরকার, তাহলে যতদিন তারা দায়িত্বে আছেন তারা কি সরকার হিসেবে ভূমিকা পালন করবেন? তো তাহলে অন্তর্বর্তী হোক আর অস্থায়ী হোক, অরাজনৈতিক হোক, অনির্বাচিত হোক, তারা সরকার হিসেবে সরকারের দায়িত্বটা পালন করবে। তাহলে এই যে নৈরাজ্যকর পরিস্থিতি আমরা দেখছি, সদেরেক নাকি আন্দোলন এর মধ্যে হয়ে গেছে, সেই আন্দোলনগুলো মোকাবেলা করার ক্ষেত্রে, দাবি দাওয়াগুলো বিবেচনা করা, গ্রহণ বা বর্জন করার ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি তৈরি করে যে শহর অচল করা হচ্ছে, মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে, সেই সংকট মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের সরকার কি করেছে? এই যে আপনি বললেন যে একজন উপদেষ্টা এখানে এই কথা বলেছেন, আরেকজন উপদেষ্টা ওখানে এই কথা বলেছেন, এরকম বাস্তবতা, এরকম পরিস্থিতিতে এইটুকু মন্তব্যই কি যথেষ্ট? আমি জানি না কেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা
সমন্বয়কারী রয়েছেন। নানান ঘটনায় তাদের ভূমিকা আমরা দেখি, অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় ক্ষেত্রেও তাদের ভূমিকা দেখি, অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় ক্ষেত্রে দেখি। তারা এই ব্যাপারে কি ভূমিকা নিয়েছেন, তারা কি কেন এই সংকটটা দূর করতে পারছে না, নিশ্চয়ই তিনি সেটা বলবেন। আমি আপাতত শেষ করি যে আপনি যখন এরকম অন্যায়, বলবো এই অর্থে, আপনি অযৌক্তিক দাবিতে দিনের পর দিন মানুষকে কষ্ট দিবেন, দুর্ভোগ বাড়াবেন, যানজট বাড়াবেন, সহজল করে ফেলবেন, আমরা কিছু বলবো না, পুলিশও কিছু বলবে না, এটা যদি আপনি করতে থাকেন, এই যে প্রশ্রয় যদি দেন, মাথায় তোলেন এভাবে, এরপরে যে যা খুশি করবে তাই তো করছে গত 6 মাস ধরে, এই প্রবণতা আরও বাড়বে। এরপর এক সময় যখন মানুষ বিক্ষুব্ধ হয়ে যাবে, তখন হয় এই অযৌক্তিক আন্দোলনকারীদের উপরে চড়াও হবে, না হয় সরকারের উপর চড়াও হবে। নিশ্চয়ই আমরা আসলে সুনির্দিষ্ট সমাধানে যেতে পারছি না। আমরা সাদিক আল আরমান রয়েছেন, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই, যে কথা নাজমুল আশরাফ বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা কিন্তু নানাভাবেই সমাজে তৎপর রয়েছে, তাদের তৎপর ভূমিকা আমরা দেখতে পাই বিভিন্ন অনুষ্ঠানে, কিন্তু এই জায়গাটিতে বোধহয় তাদের তৎপরতার জায়গাটা এখন আমরা দৃশ্যমান কিছু দেখিনি। সেখানে আলোচনা করা, সমাধান খোঁজার চেষ্টা করা, যেহেতু মানুষের জনদুর্ভোগ হচ্ছে, এটি কিন্তু স্পষ্ট। প্রতিদিন রাজধানীতে যেভাবে ট্রাফিক, মানুষ অফিস করতে পারছে না, গাড়িতে উঠতে পারছে না, একজন নারী থেকে শুরু করে সবার এখানে আসলে অসুবিধা হচ্ছে। সেই জায়গাটা নিয়ে একটু শুরুতে মন্তব্য আপনার কাছে জানতে চাই, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা নিয়ে জানতে চাই। একই সঙ্গে এই দাবি কতখানি যৌক্তিক মনে করেন, যৌক্তিকতার বিচার করলে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক এবং দর্শকবৃন্দকে। গত কিছুদিন যাবৎ তিতুমির কলেজে যে আন্দোলনটা চলতেছে, আমরা জানি যে একটা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য সেখানকার শিক্ষার্থীরা আন্দোলন করতেছে। আসলে একটা কলেজ এবং ইউনিভার্সিটির মধ্যে বিস্তর ফারাক আছে। একটা ইউনিভার্সিটির কিছু সুনির্দিষ্ট মান নিশ্চিত করতে হয়, মেধার একটা নির্দিষ্ট মান নিশ্চিত করে সেই ইউনিভার্সিটিতে অধ্যয়ন করে। এখন আমাদের দেশে গত 15 বছর 16 বছর মানুষ সাধারণভাবে কোনো দাবি নিয়ে রাস্তায় আসতে পারেনি, এবং ফ্যাসিস্টরা মানুষকে এমনভাবে কোণঠাসা করেছে, তাদের মুখের ভাষাকে চেপে ধরেছে, যার কারণে মানুষ তার যে পুঞ্জীভূত ক্ষোভগুলা তা এখন আস্তে আস্তে রিলিজ করতেছে। আপনি জানেন যে গত 6 মাস যা আমাদের সরকার যে কয়েকদিন মেয়াদ হয়েছে, ইতিমধ্যে প্রায় 150টা মতো আন্দোলন আমরা দেখেছি। আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে এবং আমার অন্যান্য যারা সহযোদ্ধা আছে তাদের সাথেও আমি কথা বলেছি। তিতুমির কলেজ যে আচরণটা করছে, সেখানকার শিক্ষার্থীরা মানুষকে কষ্ট দিয়ে, রাস্তা বন্ধ করে, জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো আন্দোলনকে সফল করা, যেখানে জনসমর্থন নাই, আমাদের সমর্থন নাই, সেই ক্ষেত্রে এটা আমার মনে হচ্ছে তারা ভুল করছে। বরঞ্চ তাদের যদি কোনো যৌক্তিক লজিক থাকে যে আমাকে এই কারণে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে, সেই ক্ষেত্রে তারা যেহেতু শান্তিপূর্ণ আলোচনার পথ খোলা আছে, তারা কথা বলছে, জোর করে সব কিছু হবে না। এবং আমাদের দেশে অহরহ ইউনিভার্সিটি আছে, অনেক, এতগুলো ইউনিভার্সিটির ভিতরে আমাদের কতগুলো কোয়ালিফাইড ইউনিভার্সিটি আছে। ব্যাংকের ছাতার মতো যদি ইউনিভার্সিটি, আমরা বিগত সরকারকে দেখেছি প্রচুর বিশ্ববিদ্যালয় তারা গড়েছেন, আমরা হয়তো জানি না নওগাঁতে একটা বিশ্ববিদ্যালয় আছে, আমি নিজেই অনেক পরে জেনেছি। তো একটা বিশ্ববিদ্যালয় যেরকমভাবে মান নিশ্চিত করা প্রয়োজন, সেই রকমভাবে মান নিশ্চিত করে না করে শুধুমাত্র উন্নয়ন দেখানোর জন্য এবং মানুষের মনের সান্ত্বনা প্রদানের জন্য যদি কোনো কলেজকে বা কোনো জায়গায়, কোথাও কোনো জেলায় ইউনিভার্সিটি করা হয়, এটার উদ্দেশ্য তো ভালো না, উদ্দেশ্য তো শিক্ষা না, উদ্দেশ্য হয়ে গেল রাজনীতি এবং সেলফ স্যাটিসফ্যাকশন। তো সেই ক্ষেত্রে তিতুমির কলেজের শিক্ষার্থী যারা আছে তাদের অবশ্যই বোঝা উচিত যে একটা ইউনিভার্সিটিতে যখন মানুষ ভর্তি পরীক্ষা দেয়, সেই ক্ষেত্রে গিয়ে তারা তাদের একটা মেধার মূল্যায়ন পায়, রাষ্ট্র তার পিছিয়ে ইনভেস্ট করে। তিতুমির কলেজে যারা আছে তারা কলেজে অ্যাডমিশন দিয়ে ভর্তি হয়েছে, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে এক্সামিনেশন দেয়নি। সেই ক্ষেত্রে অন্যান্য যে সকল, তারা হয়তো ভবিষ্যতের জন্য এটা চাচ্ছে বিশ্ববিদ্যালয় হোক, পরবর্তীতে তারা, সেই ক্ষেত্রে অবশ্যই যৌক্তিক আলোচনা হতে পারে। যৌক্তিক আলোচনা আপনি করুন, আপনার দাবি পেশ করুন, কিন্তু আপনি রাস্তাঘাট বন্ধ করে দিবেন, মানুষকে কষ্ট দিবেন, এগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে না। এবং আমি এও মনে করছি যে এখানে মানে পরাজিত শক্তি যারা আছে, ফ্যাসিস্টের দোসর, আপনারা ইতিমধ্যে দেখেছেন বহু ছাত্রলীগ নেতাকর্মী এখানে লিড দিচ্ছে, যারা এই আন্দোলনের সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থানটা কি এই আন্দোলনের সাথে? তারা কি মনে করে যে এটা ন্যায্যতার? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় আলোচনার ভিত্তিতে যে কোনো যৌক্তিক দাবি তা সমাধানের জন্য প্রস্তুত। সেই ক্ষেত্রে আমি তিতুমির কলেজের যারা ভাই বোন আছে তাদের সাথে আমি বৈষম্য বিরোধীর কাছ থেকে আমার ব্যক্তিগত যে মতামত, আমার অন্যান্য সহযোগীর সাথে আমি কথা বলেছি, অফিসিয়াল স্টেটমেন্ট আপনারা নিশ্চয়ই জানবেন।
সেই ক্ষেত্রে যৌক্তিক আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। মানুষকে কষ্ট দিয়ে রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা করে মানে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষর যারা আছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই আন্দোলন করা উচিত হবে না। এবং সেই ক্ষেত্রে ছাত্রদের প্রতি মানুষের যেরকম রেসপেক্ট আছে বা তারা যে জুলাই গণ অভ্যুত্থানের একটা পার্ট ছিল, যাদের কারণে আজকে আমরা একটা নতুন বাংলাদেশ দেখছি, এই রেসপেক্টের জায়গা থেকে ছাত্ররা সরে যাচ্ছে। আমার সহ আলোচক উনি বলেছেন যে ছাত্ররা দেশ চালাচ্ছে, সবাই আমাদের কন্ট্রোলে। এই বিষয়গুলো আসলে এইভাবে বলা উচিত না, কারণ যে 150টা বা 149টা আন্দোলন হয়েছে সেখানে ছাত্রদের বিক্ষোভ ছিল কয়টা? গত 15 বছরে যে আন্দোলনগুলো হয়েছে বা যে আন্দোলনগুলো হতে পারে নাই সেগুলোতে এই সরকারের আমলে হয়েছে, এবং সরকার যথেষ্ট গণতান্ত্রিকভাবে ধৈর্যের সাথে আন্দোলনগুলো মোকাবেলা করেছে। এবং আপনি বিগত কোনো সরকারের ইতিহাসে এমন কোনো ঘটনা দেখাতে পারবেন না, এমন কোনো দৃষ্টান্ত নাই যেখানে মাত্র 6 মাসে 150টা আন্দোলনের সরকার মোকাবেলা করতে পেরেছে। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই এটা সরকারকে সফল মনে করি। এবং তিতুমির কলেজে যারা শিক্ষার্থী আছে, যারা আন্দোলন করছে, এর উল্লেখযোগ্য একটা অংশ তারা কিন্তু এগুলো সমর্থন করতেছে না। আজকে আমি তিতুমির অনেকগুলো শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা বলছে যে এই আন্দোলনকারী অতি বাড়াবাড়ি যারা করছে তাদের জন্য সাধারণ শিক্ষার্থীদের ইমেজ খারাপ হচ্ছে। আপনি জোরপূর্বক গায়ের জোরে কলেজকে বিশ্ববিদ্যালয়ে কনভার্ট করলে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারবেন না। তার আগে যে প্রক্রিয়া এবং শিক্ষকদের যে মান নিশ্চিতকরণ, একাডেমিক মান নিশ্চিতকরণ, রাষ্ট্রীয় যে প্রসেসগুলো, রাষ্ট্রের ব্যবস্থাপনা, এই জিনিসগুলো নিশ্চিত করার পরবর্তীতে আপনি সেই জিনিসগুলো দাবি করতে পারেন। কিন্তু গাইড জোরে যদি করতে চান এটা হিতে বিপরীত হবে, এবং আপনাদের বা তিতুমির কলেজের যে ইমেজটা মানুষের কাছে আসে সেটা দিন দিন খারাপ হচ্ছে। তো আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে, আমাদের এই মুহূর্তে জনদুর্ভোগ সৃষ্টি করা, রাস্তা বন্ধ করা, মানুষকে কষ্ট দেওয়া, এগুলো থেকে অবশ্যই সরে আসা উচিত। এবং ছাত্রদের প্রতি মানুষের যেরকম আশা আছে, আকাঙ্ক্ষা আছে যে ভবিষ্যতের ভ্যানগার্ড হিসাবে নতুন বাংলাদেশকে ছাত্রদের মাধ্যমে তারা দেখতে চায়, সেই ক্ষেত্রে ছাত্রদের যে আকাঙ্ক্ষা মানুষ দেখতে চায় তাকে সহযোগিতা করার জন্য তিতুমিরের যে আন্দোলনকারী শিক্ষার্থী যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সেই চেতনা ধারণ করা উচিত। জি, নিশ্চয়ই আমরাও সেটি চাই। আপনিও বলছিলেন, আমরা নাজমুল আশরাফ আপনার কাছে আবারও আসতে চাই। যে কথা আসলে সাদিক আল রহমানও বলছিলেন যে আসলে প্রথমত হচ্ছে এর যৌক্তিকতা নিয়েও একটা প্রশ্ন উঠছে অনেক মহল থেকে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের পোস্টে দেখতে পাচ্ছি। কারণ একটা বিশ্ববিদ্যালয় ঘোষণা দিলে সেখান থেকে হয়তো তারা সার্টিফিকেট নিয়ে বের হবেন, সেই অবকাঠামো, সেই শিক্ষা ব্যবস্থা, সেই কারিকুলাম তো নেই। সেটার জন্য তো একটা দীর্ঘ সময় প্রয়োজন হয়। বিষয়টা কি এরকম যে ইতিপূর্বে এর আগে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় করা হয়েছিল, অথবা কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের ঘটনা আছে বলেই তারা আসলে এই ধরনের একটা মোটিভ থেকে করছেন যে আমরা চাইলাম দিয়ে দিলেন? তিতুমিরের বিশ্ববিদ্যালয়ের দাবিটা মামুনবাড়ির আবদারের মতো। তিতুমির কলেজের যেই সামগ্রিক বাস্তবতা, এটা জগন্নাথের ধারে কাছেও না। জগন্নাথ কলেজ হিসেবে তার যে ঐতিহ্য বা তার যে ঐতিহ্য মান ছিল, শিক্ষা মান, বিভাগ, অবকাঠামো, এবং ওটা কিন্তু দীর্ঘদিন ধরে চলেছে, এমন না যে রাতারাতি দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কনভার্টেড হওয়ার আগেও কিন্তু এটা বিশ্ববিদ্যালয় কলেজ বলা হতো। তার 15-20 বছর ধরে একটা চাপ ছিল। এখন যখন ধরেন বেসরকারি খাতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুরু হলো, তখন একটা জেলায় যখন একটা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত সরকার নিল, আরেক জেলায় দাবি উঠলো, আরেক জেলায় দাবি উঠলো, এবং তখন পত্রিকার শিরোনাম ছিল জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় চাই। আমরা রংপুরের পরে দেখেছি অনেক জেলায়, নওগাঁতে দেখলাম, এরপরে অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে। আপনি বলছিলেন না যে বিগত সরকারের সময় এত সব বিশ্ববিদ্যালয় হয়েছে, অনেকগুলো নামই আমরা শুনি নাই। মানে পাবলিক ইউনিভার্সিটি, কিন্তু পাবলিক ইউনিভার্সিটি যেন কোনো বিষয় না, এটা কোনো কিন্ডারগার্টেন না, এত হয়েছে, সবগুলো নাম আপনি জানি না। ওগুলোতে কারা পড়ে, কি মানের শিক্ষা হয়, কি সার্টিফিকেট হয়, তার দিয়ে কি কাজ হয় আমরা জানি না। তখন মানে এটাকেও দেখানো উন্নয়ন বলবেন কি? শিক্ষার মধ্যে আমরা দেখানো উন্নয়ন করেছি। উনিও বলছিলেন যে উন্নয়ন দেখানো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল ধান্দাবাজি। সেটা কি? যারা ওই সরকারের সাথে ছিল, যারা ওই সরকারের সুবিধাভোগী, যারা ওই সরকারের চামচামি করতো, যারা ওই সরকারকে নানানভাবে টিকে রাখার চেষ্টা করতো, তাদেরকে 3 ধরনের রিওয়ার্ড দিত। একটা হচ্ছে টেলিভিশন, আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি, আরেকটা হচ্ছে ব্যাংক। আচ্ছা, এই 3টা পুরস্কার, মানে সরকারের দালালি করলে, সরকারের সাথে থাকলে, সরকারকে সহযোগিতা করলে এই 3টা পুরস্কার পাওয়া যায়। টেলিভিশনেরটা কি বোঝাতে চাইলেন একটু বলবেন? না, টেলিভিশন কি সবাই পেয়েছে? অনেকে অ্যাপ্লাই করেছে, কারা কারা পেয়েছে, কারা কারা পায় না, বিভিন্ন সরকারের আমার কথা বলছি, আমি শুধু বিগত সরকার না, কিন্তু বিশেষ করে গত 15 বছর। হ্যাঁ, এগুলো পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে। আবার বলছি, টেলিভিশন, ইউনিভার্সিটি এবং ব্যাংক, যারা অন্য কোনো সুবিধা পায় নাই, পদ পায় নাই, মন্ত্রিত্ব পায় নাই, মানে টেলিভিশন করে দিলাম, সেখানে তার গুণগান চলবে। না, সেটা তো একটা উদ্দেশ্য আছে, কিন্তু আমি আবারও বলছি যে সরকারের খুব কাছের মানুষ,
সরকারের গুণগান করেন, সরকারকে নানানভাবে সহযোগিতা এই করেন। লাইসেন্সগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, কিন্তু সে কি চায়, দলের ভিতরে হোক দলের বাইরে হোক, সরকারের মানে পদলাহন করে কি চায় সে চায় মন্ত্রী হতে, এমপি হতে, দলের বড় পদ পেতে, একটা লাইসেন্স পেতে, ব্যবসা পেতে, কোনো জায়গায় নিয়োগ পেতে। এগুলো তো প্রাপ্তি। ওগুলো যখন কাউকে দিতে পারে না, তখন না একটা টেলিভিশন দিয়ে দিলাম, একটা ইউনিভার্সিটি দিয়ে দিলাম, একটা ব্যাংক দিয়ে দিলাম, এরকম ভাবে তো অনেকে দিয়েছে। এবং বহু ইউনিভার্সিটি, বহু ব্যাংকের কি দশা আমরা সেগুলো জানি। যাই হোক, তো এখানে যতটা না উন্নয়ন দেখানো, তার চেয়ে অনেক বেশি হচ্ছে সবাইকে খুশি রাখা। হ্যাঁ, সবাইকে সব ধরনের পুরস্কার দেওয়া। সেখানে তো কোয়ালিটির প্রশ্ন আসে না, আসলে কোয়ালিটি কোনো প্রশ্ন ওঠে না। এখন আপনি বলেন যে রাজনৈতিক বিবেচনায় যখন এই ধরনের প্রতিষ্ঠান দেওয়া হয়, যারা ওটা পরিচালনা করেন, যারা এর সাথে যুক্ত থাকেন, যারা এর মালিকানা উদ্যোক্তা হিসেবে থাকেন, তারা যদি পেশাদার না হন, তারা যদি ওই বিজনেসটাকে মিন না করেন, ইউনিভার্সিটির ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে, ইভেন টেলিভিশনের ক্ষেত্রে, তাহলে সেটি দাঁড়ায় না, সেটা টেকে না, সেটা এগিয়ে যেতে পারে না। যাই হোক, সেটা অনেক বড় আলোচনা। আমি বলছি যে এই যে তিতুমিরের আন্দোলন এবং তাদের দাবি নিয়ে আমরা মোটামুটি সবাই একমত। গত কয়েকদিন আমি যত মানুষের কাছে শুনেছি টেলিভিশনে, টক শোতে, কেউই বলে নাই যে এই বিশ্ববিদ্যালয়, এই ছাত্রদের দাবিটা যৌক্তিক। তাহলে তারা যে দিনের পর দিন এই দুর্ভোগ সৃষ্টি করছে, নিজেরাও কষ্ট করছে। আজকে দেখলাম ট্রেন আসছে, সামনে শুয়ে পড়েছে, মানে লাল ফ্ল্যাগ দিয়ে ট্রেনকে থামিয়েছে। এইগুলো তারা যে করছে, তাদেরকে কেউ থামাবে না? সরকার কিছুই করলো না, বসে বসে দেখলাম। এটা কি সরকারের দায়িত্ব? সরকার দেশ আন্দোলন মোকাবেলা করেছে, কয়টা আন্দোলন প্রপারলি করেছে, কয়টা আন্দোলন নিজে থেকেই হয়ে গেছে, কয়টা আন্দোলন সরিয়ে দেওয়া হয়েছে, কয়টা আন্দোলনের দাবি মানা হয়েছে, ওইভাবে যদি আপনি ভাগ করেন অনেক ধরনের আছে। কিন্তু এটা কেন টিকে থাকলো দিনের পর দিন? এখানে সরকার কেন নির্বিকার? আমি জানি না। উনি বলছিলেন যে এর পেছনে ফ্যাসিবাদী শক্তি আছে, ছাত্রলীগ আছে, আওয়ামী লীগ আছে, থাকতে পারে। আচ্ছা, গতকাল আমরা যে দেখলাম অসুস্থ যারা আন্দোলনে আহত হয়েছেন, তারা এর আগে দুবার বিক্ষোভ করেছেন, আন্দোলন করেছেন, চিকিৎসা ঠিকমতো হয় না, স্বাস্থ্য উপদেষ্টাকে একরকম একবার ধাওয়াই করেছেন। তারপরও তাদের দাবি দেওয়া নিয়ে অনেক রিপোর্ট আমরা গণমাধ্যমে দেখেছি। গতকাল তারা বিক্ষুব্ধ হতে হতে একদম প্রধান উপদেষ্টার বাড়িতে চলে গেছেন, ব্যারিকেড ভেঙে মধ্যরাতে তারা ঢুকে পড়ার চেষ্টা করেছেন। এই পর্যায়ে যেতে হলো কেন? জুলাই ফাউন্ডেশন তো তৈরি করা হয়েছে মূলত এদের টেক কেয়ার করার জন্য, এবং যারা নিহত হয়েছেন তাদের এটা একটা বড় ব্যর্থতার জায়গা। কিন্তু আমি আরেকটা প্রশ্নের উত্তর জানি না, যে যারা হাসপাতালে আছেন, চিকিৎসাধীন আছেন, যাদের শারীরিক নানা সমস্যা আছে, তারা এত শক্তি সামর্থ্য নিয়ে ব্যারিকেড ভেঙে কি করে আন্দোলন করতে চলে যান, ঢুকে যান? সেখানে আর কারা আছে নিশ্চয়ই ওনারা হয়তো বলতে পারবেন। আমি আপাতত আরেকটা কথা বলে শেষ করি, যে যারা আহত আছেন তারা চিকিৎসা না পেয়ে এই অবস্থায় আসছেন। আবার বিভিন্ন হাসপাতালে, আমি নাম ধরে বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল হাসপাতালের চিত্র আপনি সরজমিনে গিয়ে দেখেন, যারা চিকিৎসা নিচ্ছেন তারা আবার সেখানে কি পরিবেশ পরিস্থিতি তৈরি করছেন, তাদের সহযোগিতায় অন্যেরা কি সুবিধা নিচ্ছেন, সেগুলো সরকারের দেখা দরকার। জি, নিশ্চয়ই। অনেক চমৎকারভাবে আপনি বললেন বেশ কয়েকটি বিষয়। আমরা সাদিক আল আরমান, আপনার কাছেও এই বিষয়ে যদি একটু যুক্ত করেন ছোট্ট মন্তব্য নিয়ে, এরপর আমরা বিরতিতে যেতে চাই। এই যে ব্যারিকেড ভেঙে চলে যাওয়া, হাসপাতাল থেকে ছাত্ররা চলে আসছেন উপদেষ্টার, সেইটা নিয়ে যদি একটু বলেন। আসলে প্রথমত হচ্ছে আমাদের সরকারের ব্যর্থতা স্বীকার করতে হবে, এবং জুলাই ফাউন্ডেশনের যে চরম লেভেলের ব্যর্থতা, তার যে দায়, তার যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি। প্রথমত আমার ব্যর্থতা এই ছিল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই ফাউন্ডেশন যারা ছিল, তারা যথাযথভাবে যারা আহত শিক্ষার্থী ছিল তাদেরকে দেখভাল করতে পারেনি। অনেক আহত শিক্ষার্থী আছে এখন পর্যন্ত ন্যূনতম সহযোগিতা পায়নি, এবং অনেক আহত শিক্ষার্থী আছে তারা হয়তো বা লিস্টের ভিতরেও আসেনি। এই যে গাফলতি, সদিচ্ছার অভাব, এই অভাবটার কারণে আমাদের যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সেটা আজকে ম্লান হয়ে গেছে। এর পেছনে অবশ্যই আমি তাদেরকে দায়ী করব, যারা দায়িত্ব নিয়েছে কিন্তু দায়িত্ব পালন করেনি। এবং ভবিষ্যতে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমাদের চিন্তা করা উচিত, আমি যে দায়িত্ব পালন করতে পারবো না সেই দায়িত্ব আমার নেওয়া উচিত না। এরকম অনেক আন্দোলনকারী শিক্ষার্থী আছে যাদের চোখগুলো প্রায় নষ্ট হওয়ার পথে, এমন পর্যায়ে গেছে তাদেরকে ক্রাউড ফান্ডিং করে বিদেশ পাঠানো লাগছে, কিন্তু সরকার থেকে ন্যূনতম সহযোগিতা পায়নি। তো তারপরও গতকালকে যারা আসছে, আপনি দেখেছেন যে তারা এক পর্যায়ে হাসান আব্দুল্লাহ ভাইয়ের সাথে আলোচনা করে ফিরে গিয়েছে। এটা আশ্চর্যজনক ঘটনা যে একটা আন্দোলনকারী শিক্ষার্থী, যারা আহত শিক্ষার্থী, তারা হয়তো বা পুলিশ তাদেরকে আহত থাকা অবস্থার কারণে কোনোভাবে বাধা দেয়নি, সেই কারণে হয়তো তারা ঢুকে পড়েছে। যদি
তা না হয় সেক্ষেত্রে অবশ্যই এখানে ষড়যন্ত্র বা আপনি জানেন যে ছাত্রলীগের ইন্টারনাল গ্রুপে মেসেজ দেখেছেন ফেসবুকে ভাইরাল হয়েছে যে তারা সেখানে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করছে এবং সেখানে জয়েন করার জন্য লোকজনকে তারা আহ্বান করছে যে তারা যেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করে। আসলে এখন এই মুহূর্তে আমাদের একটা নির্বাচিত সরকার এবং রাজনৈতিক সরকার না থাকার কারণে সরকারের তৃণমূল পর্যায়ে শক্তি নাই এবং রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সহযোগিতা কমে যাওয়ার কারণে সরকার দুর্বল। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সহযোগিতা। কিন্তু রাজনৈতিক সরকার তো সবসময় বলছেন যে আমরা এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। বিষয়টা কি তাহলে বাস্তবে করছেন না? ডক্টর ইউনূস স্যার একটা মন্তব্য করেছেন, আমার কাছে তো সব ঠিকঠাকই বলে, বাইরে গিয়ে আবার কি বলে। উনি তো বলে যে আমি রাজনীতির মারপ্যাচ বুঝি না। এখন রাজনৈতিক দলগুলা এক পক্ষের দাবি, মুখে গিয়ে তারা বলছেন যে আমরা আছি, কিন্তু বাইরে এসে সহযোগিতাটা করছে না। তাদের সহযোগিতার অভাব অবশ্যই দেখা যাচ্ছে এবং তারা হয়তোবা কেউ দ্রুত নির্বাচন চায়, কেউ অন্যভাবে সরকার গঠন করতে চায়। এখন তাদের দাবি আদায় করার জন্য সরকার যাতে যথাযথভাবে দেশটা চালাতে না পারে সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কিছুটা অসহযোগিতা অবশ্যই আছে। যদি রাজনৈতিকভাবে সরকার একটু সাহায্য পাইতো, একটু সাপোর্ট পাইতো, এই করুণ দশা, এই ভঙ্গুর দশা কখনো হইতো না। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলোর আহ্বান জানাবো যে আসলে আমাদের যে এখন ট্রানজ্যাকশন পিরিয়ড, এই মুহূর্তে যদি আপনারা দেশে এবং জাতির প্রয়োজনে আগায় না আসেন তাহলে দেশের সংস্কার কিভাবে হবে? আপনাদেরও কিন্তু এই দায় নিতে হবে যদি আরেকবার ফ্যাসিস্ট বা ফ্যাসিজম ফিরে আসে, যে আপনারা যখন সংস্কারের সময় ছিল তখন আপনাদের ভূমিকা কি ছিল এটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে, সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে। আমি এখনো সময় আছে, আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে এবং আমাদের জাতি অন্যান্য জাতির থেকে ভালো। ফর এক্সাম্পল, আপনি জানেন যে 5ই আগস্টের পরবর্তী 7 দিন পুলিশ ছিল না, আমাদের দেশে কিন্তু অত আহামরি কোনো ঘটনা ঘটে না, যে ধরনের আশঙ্কা করা হয়েছিল। এবং পরবর্তীতে আপনি জানেন যে চট্টগ্রামে যে শহীদ অ্যাডভোকেট আলিফ ভাইকে হত্যা করা হয়েছে, তার পরবর্তীতে মানুষ যেরকম রিয়াকশন আশা করেছিল বাংলাদেশে সেরকম কোনো কিছুই হয় নাই। আমরা সামাজিকভাবে এবং জাতি হিসেবে এখন অনেকটা ম্যাচিওর এবং আমরা ম্যাচিওর আচরণ করছি, জাতি হিসাবে ভালো। আমি হোপফুল যে আশাবাদী সামনে আগত দিনে যে আমাদের জাতি হিসাবে যে উন্নতি হচ্ছে, আমাদের যে মব দুর্নীতি এবং কিছু সুযোগ সন্ধানী চক্র আছে এখন এই পর্যায়ে যারা সবসময় ভিকটিম রোল প্লে করে শুধুমাত্র নিজের ব্যক্তি স্বাধীনতার জন্য, ব্যক্তি স্বার্থের জন্য। তারা আওয়ামী লীগের সময় ভিকটিম রোল প্লে করে আওয়ামী লীগের কাছে কান্নাকাটি করেছে, হাসিনাকে মা ডেকেছে, সেখান থেকে সাহায্য নিয়ে এসেছে। এখন ঠিক এই সরকারের কাছে এসে তারা ভিকটিম রোল প্লে করছে, কান্নাকাটি করছে, এ পায় নাই সে পায় নাই। এইরকম বহু রেসপন্সার আছে, বহু দালাল আছে যারা অলওয়েজ ভিকটিম রোল প্লে করে শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য। আমাদের সরকারের উচিত এদেরকে আইডেন্টিফাই করা, এই যারা ধান্দাবাজ স্বার্থান্বেষী গোষ্ঠী এবং সবসময় সরকারকে বিব্রত করে এবং নিজের ব্যক্তিগত স্বার্থ সবসময় মানে পালন করতে চায়, এদেরকে আমাদের আইডেন্টিফাই করে চিহ্নিত করে আলাদা করে ফেলতে হবে এবং এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তাহলেই যে বর্তমান যে মবগুলো রানি এগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো। জি, অনেক ধন্যবাদ সাদিক আল আরমান এবং নাজমুল আশরাফ। আমরা আরও কথা বলবো, আমাদের একটা বিরতি নেবার সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে আমরা এই দাবি দেওয়া জনদুর্ভোগের আরও বিস্তারিত আলোচনা করতে চাই। দর্শক, আড়াইসেল স্টিল গণতন্ত্রে আমরা আজকে দাবি দেওয়া জনদুর্ভোগ এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আমরা কথা বলছি, আরও কথা বলবো। আশা করি আমাদের এই আলোচনা উপভোগ করবেন। আমরা একটা ছোট্ট বিরতি থেকে ফিরছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আড়াইসেল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। কথা বলছি দাবি দেওয়া ও জনদুর্ভোগ নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে, সাথে রয়েছেন নাজমুল আশরাফ, সিনিয়র সাংবাদিক। স্বাগত জানাচ্ছি নাজমুল আশরাফ। আরও একবার আমরা সাদিক আল আরমানকে পেয়েছি, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বাগত জানাচ্ছি সাদিক আল আরমান। আমরা নাজমুল আশরাফ আপনাকে দিয়ে শুরু করতে চাই। দাবি দেওয়া জনদুর্ভোগের বিষয় নিয়ে আসলে অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আপনি করেছেন। মোটা দাগে আসলে যৌক্তিকতা নিয়ে আসলে অনেকেই প্রশ্ন তুলছে। তাহলে এর মধ্যে আমরা দেখছি তারা আরও আন্দোলনের কথা বলছেন, তারা আগামীকাল আরও কর্মসূচি রেখেছেন, তারা ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি কর্মসূচি তারা পালন করলেন, তারা কেউ আমরণ অনশন করছেন, হাসপাতালে আছেন, নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে আসলে সমাধানের জায়গাটা আসলে কি দেখেন? সমাধান একটাই, তাদের সাথে কথা বলতে হবে। মানে কথা কি এখন পর্যন্ত আসলে হয়নি? তাদের বুঝ কম, তাদের আবেগ বেশি, তাদের ক্ষোভ রাগ বেশি, তারা তাদের বিশ্ববিদ্যালয়, তাদের কলেজকে অনেক বেশি ভালোবাসে। সকল কারণেই তারা এরকম অযৌক্তিক কাজ করতে পারে। তো বড়রা বসে থাকবে কেন? আমরা কেন এগিয়ে যাচ্ছি না? তাদেরকে বোঝাচ্ছি না, তাদের সাথে বসছি না? তাদের দাবির অযৌক্তিকতা বুঝিয়ে বললে এটা তাদের কল্যাণকর না অকল্যাণকর সেটা বুঝিয়ে বললে তারা বুঝবে না। যদি না বোঝে তখন আপনাকে কি করতে হবে? আপনাকে তখন ব্যবস্থা নিতে হবে। এখন মানে দিনের পর দিন আপনি শহর অচল করে রাখবেন, রাস্তা দখল করে রাখবেন, মানুষের কষ্ট বাড়াবেন, আর পুলিশ চেয়ে দেখবে, পুলিশ তাদেরকে রক্ষা করবে। এখন যদি বলেন যে ছাত্রদের বিরুদ্ধে যদি পুলিশ নামে তাহলে তো আবার সেই ফেসিবাদী কারবার হয়ে গেল, তাহলে পুলিশ ডিপার্টমেন্ট বাতিল করে দেন। পুলিশ দরকার নাই আমাদের, আইন শৃঙ্খলা বাহিনী দরকার নাই আমাদের। যে যা খুশি করবো, যেমনি খুশি চলবো, আমাদের স্বাধীনতা, নতুন বাংলাদেশ, এটা তো হয় না।
ফলে আপনাকে একটা পর্যায়ে গিয়ে আপনাকে ইন্টারভিন করতে হবে। সেটা যদি বুঝিয়ে শুনিয়ে করতে না পারেন তখন আপনাকে বল প্রয়োগ, আইন প্রয়োগ, আইনগতভাবে যেটা করা উচিত। এখন কয়েকশো বা কয়েক হাজার মানুষের জন্য আপনি 2 কোটি মানুষকে ঢাকা শহরের কষ্ট দিবেন? তো হয় না। আর এরা যদি এরকম করে চলতে থাকে এবং মানে বাধাহীন চলতে থাকে তখন আরও 10 জন উৎসাহিত হবে। এখন তিতুমিরকে বিশ্ববিদ্যালয় আপনি করে দিলেন, শুধু নাম বদলে ফেললে হবে? অন্য আরেকটা 7 কলেজের আরেকজনও তো দাবি করতে পারে। এর চেয়ে অনেক ভালো ভালো কলেজের নাম অলরেডি আসা শুরু হয়ে গেছে। আমি যদি ভুল না করে থাকি, আমাদের শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টা বলেছেন রাজশাহী কলেজ অনেক ভালো কলেজ, যেটা বিশ্ববিদ্যালয় হতে নামকরা কলেজ। আজকে এক সাংবাদিকের স্ট্যাটাসে দেখলাম বরিশালের বিএম কলেজ অনেক ভালো মানের কলেজ বিশ্ববিদ্যালয় হতে পারে। তার মানে আপনি যখন তিতুমিরকে করবেন, তিতুমিরের চেয়ে ভালো যেসব কলেজ আছে তারা যৌক্তিক কারণেই একই আন্দোলনে নামবে। তার মধ্যে আমাদের ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ভালো থাকতে হবে, সেটারও তো ভালো দরকার। মতো যেগুলো আছে সেগুলো নামবে, এরপর তিতুমিরের চেয়ে আরো যেগুলো নিচের গ্রেডের তারাও নামবে। তার মানে সারা দেশকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দাও, এই নৈরাজ্য তো চলতে পারে না। ফলে এটা নিয়ে আলোচনা করতে হবে, বোঝাতে হবে, না হলে তাদের উপর আইন প্রয়োগ করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আর বিরতির আগে যে আলোচনাটা ছিল আমরা সেখানে একটুখানি বলতে চাই, উনি খুব ভালো কথা বলেছেন। সরকার অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ সরকারের সাথে তো কোনো রাজনৈতিক শক্তি নাই, রাজনৈতিক দল নাই। সারা তৃণমূল পর্যায়ে যারা তাদেরকে সহযোগিতা দেবে, তথ্য দেবে, পরিকল্পনা দেবে, নানানভাবে তাদের সাথে থাকবে, যেহেতু তাদের কোনো দল নাই। এখন বৈষম্য বিরোধীরা এই সরকারকে যেটুকু সহযোগিতা করে যথেষ্ট না। বড় বড় দল যাদের অনেক বেশি জনবল, সারা দেশে নেটওয়ার্ক আছে অনেক বছর ধরে, তারা এটা করতে পারে। সেই জন্যই যেই বিতর্ক আপনি বলছিলেন গত সপ্তাহ জুড়েই করেছেন, নির্বাচন সংস্কার, নির্বাচনটা যত দ্রুত হবে তত দ্রুত অনেক সংকট থেকে আমরা মুক্ত হব। এবং এই সরকার যে আমরা ধরে এনে বসিয়ে দিয়ে তাদের উপর এত কিছু চাপিয়ে দিলাম, তারা হাঁসফাঁস করছে, তারাও বেঁচে যাবে। তার মানে আপনি দেখছেন যে একটা নির্বাচনী এখন একটা সমাধান, কোনো বিকল্প নাই। কিন্তু নির্বাচন যদি দ্রুত হয়েও যায়, আমরা যে রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই সংস্কার কাজ কতটুকুই বা হলো মনে করেন? সংস্কার নিয়ে তো অনেক কথা হয়েছে। এখন আপনি কোন ক্ষেত্রে কতটুকু সংস্কার করবেন, কতটুকু প্রয়োজন, কত দিনে করবেন, এই বিষয়গুলো যদি আপনি আলোচনা করেন তাহলে এই সরকারের পক্ষে সব সংস্কার কেন, মানে অর্ধেক সংস্কার যেগুলো আলোচনায় এসেছে কিন্তু অর্ধেকও করে যাওয়া সম্ভব না। তার মানে ওই যে পুরনো কথা, সংস্কার চলমান প্রক্রিয়া, এই সরকার কিছুটা করে দিয়ে যাক অথবা সুপারিশগুলো তৈরি করে দিয়ে যাক, নির্বাচিত সরকার এসে করতে থাকবে। নির্বাচিত সরকার এসে তাদের মতো করে করলেন, এদের দরকার মনে করলেন না, সেক্ষেত্রে না। এখন এই সরকার অনির্বাচিত বা অরাজনৈতিক, তারা মনে করেন যে 100টা সংস্কারের প্রস্তাব চূড়ান্ত করে গেল অথবা সেগুলো বাস্তবায়নও শুরু করে দিল, কোনো আইন কানুনের মধ্যে পড়ে না, কিন্তু সংসদের অনুমোদন নাই, সংবিধান সম্মত না। তারপরও ধরে নিলাম যে সবার সমর্থন আছে, যেমন করে এই সরকার এসেছে, এই সরকার তো সংবিধান সম্মতভাবে আসে নাই। তো যেভাবে এই সরকার সবার সমর্থন এসেছে, সবার সমর্থনে টিকে আছে, ঠিক একইভাবে সবার সমর্থন নিয়ে উনি 10টা 20টা 50টা সংস্কার মানে বাস্তবায়ন শুরু করে দিল। যারা নির্বাচিত হবেন তারা এসে সংসদে এটা অনুমোদন করলো না, তাইলে অথবা মানলেন না, সব বৃথা। ফলে এখন তো আমরা এই মতভেদ দেখছি, কি সংস্কার কতটুকু কত দিনে, সেই জায়গায় ঐক্যমত হলে পরেই সম্ভব পরবর্তী সরকারের পক্ষে সেটা বাস্তবায়ন করা। যদি আপনি মতবিরোধ রেখে এই আলোচনাটা তাহলে জরুরি, কিছুই নাও হতে পারে, কিছুই নাও হতে পারে। আমরা জানি যে এই ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সাথে তারা বসবেন, সেখানে হয়তো তখন আমরা দেখি কতটুকুতে তারা একমত হতে পারে কোন সংস্কারগুলোতে। জি, আমরা আরো একজন অতিথি রয়েছেন, সাদিক আল আরমান, আপনার কাছে শুনতে চাই। কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা এই আন্দোলনের একটু নিতে চাই যে আন্দোলনগুলো যেগুলো দেখছি, শুধুমাত্র তিতুমির কলেজের আন্দোলন বলবো না, এই যে দেশ আন্দোলন হয়েছে বা আরও তো আন্দোলন হতে পারে। এখান থেকে লোকজন মনে করলো, কোনো একটা জেলার লোক তারা মনে করলেন যে ঢাকায় যায়, গিয়ে আমাদের দাবি নিয়ে আমরা বসে পড়ি। কিছুদিন আগে আমরা মাদ্রাসা শিক্ষকদেরকে দেখেছি, ইবতেদায়ী মাদ্রাসা, তো এরকম সবাই এটা মনে করতেই পারে। এখন এই ধরনের আন্দোলনগুলো মোকাবেলা করা এবং সমাধান, বিশেষ করে এই মুহূর্তে তিতুমির কলেজে সমাধানের জায়গাগুলো আসলে কি হতে পারে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকাটা আরেকটু জোরালো হতে পারে কিনা? ধন্যবাদ। আসলে তিতুমির কলেজে বর্তমান যে আন্দোলনটা চলমান, এই ক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারে রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন যারা আছে, তারা যদি ছাত্রদের সাথে সম্পৃক্ত হয় এবং তাদের দাবি দেওয়া সম্পর্কে আলোচনা করে এবং সরকারের সাথে রাজনৈতিকভাবে তারা ডিল করে, সেই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাইতে
ইম্প্যাক্টফুল বেশি হবে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দাবি, এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এখানে এই আন্দোলনের ভিতরে অনেক রকম, অনেক মত, অনেক দলের লোক আছে। সেই ক্ষেত্রে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো যখন সামনে আগে আসবে, তাদের নিজেদের লোককে তারা নিয়ে আসতে পারবে এবং তাদের নিজেদের লোকরা তাদের নেতাদের কথা শুনবে। এই ক্ষেত্রে সমাধানটা দ্রুত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানারটা আছে, এটা খুব শিগগিরই একটা অরাজনৈতিক ব্যানারই থেকে যাবে, নতুন একটা পলিটিক্যাল পার্টি ফর্ম হবে। এই ব্যানারটার যে আবেদন, এটা আগের চাইতে অনেক বেশি কমে গেছে এবং স্বাভাবিকভাবে সময়ের সাথে সাথে এটার যে দাবি এবং এটার যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এটা আস্তে আস্তে দিন দিন কমবে, আরও কমতে থাকবে। সেই ক্ষেত্রে এখন যদি পলিটিক্যাল যে ছাত্র সংগঠনগুলো আছে, তারা যদি একটু অ্যাক্টিভ হয়, একটু আন্তরিক হয়, তারা যদি সরকারকে একটু সাহায্য করতে চায়, সেই ক্ষেত্রে সবচেয়ে সুন্দরভাবে হ্যান্ডেল করা সম্ভব। আদারওয়াইজ এই মুহূর্তে শুধুমাত্র আমার ব্যক্তিগত অপিনিয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কখনোই এ দাবি বা এই আন্দোলন মোকাবেলা করা সম্ভব না। আরেকটা বিষয় এখানে সমাধানটা হচ্ছে ছাত্ররা অন্য দলগুলোর ভূমিকা রাখতে পারে আর সরকারের সাথে আলোচনা। হ্যাঁ, অন্য দলগুলো যেহেতু পলিটিক্যাল, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন কাউকে রিকোয়েস্ট করে, ও কিন্তু মানতে বাধ্য না, কারণ ও কিন্তু একজন আন্দোলনকারী শিক্ষার্থীর নেতা, কিন্তু বৈষম্যের লিডার না। আমি বৈষম্য লিডার হিসেবে তাকে বললে সে আমাকে মানবে না। এখন কিন্তু বৈষম্যর ওই অবস্থানে নেই, জাতীয় স্বার্থে আমরা কথা বলছি না, এটা একটা কলেজের স্বার্থ। সেই ক্ষেত্রে ওই কলেজের যারা নেতৃবৃন্দ আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ বা প্রশাসন আছে, ওইখানকার যে প্রিন্সিপাল আছেন এবং শিক্ষকরা আছেন, শিক্ষকরা ভালো ভূমিকা রাখতে পারতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিতুমির কলেজের যে তিতুমির কলেজের শিক্ষকদের যে ভূমিকা আমরা দেখেছি, আমার মনে হয় যে শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষকরা ইউনিভার্সিটি বানাতে চায়। বাংলাদেশে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়, সেই জন্য শিক্ষার্থীদেরকে তারা সাপোর্ট দিচ্ছে কিনা আমার সন্দেহ। তারাও আসলে চায়, তারাও হয়তো কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের সুবিধাগুলো রূপান্তর হবে, এরকম কিছু হতে পারে। না হয় সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারে শিক্ষকরা ছাত্রদের অভিভাবক তুল্য, পলিটিক্যাল পার্টিস এবং সরকারের যারা আজকে উপদেষ্টা আছেন, তাদের তো অবশ্যই ভূমিকা রাখা প্রয়োজন। এই তিনটা জিনিসের কম্বিনেশন হইলে আমরা সলিউশনটা করতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন যে মবটা শুরু হয়েছে, যে ট্রেন্ডটা শুরু হয়েছে, কিছু হইলে আন্দোলন, কিছু হইলে আন্দোলন, আসলে এরা প্রকৃতভাবে আমার মনে হয় যে স্বার্থান্বেষী। কারণ গত 17 বছর, গত 15 বছর আপনাদের আন্দোলনগুলো কই ছিল? গত 17 বছর 15 বছর তো আপনাদেরকে একবারও মাঠে দাবিতে দেখা যায় নাই। তখন কি আপনাদের বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন পড়ে নাই? যখনই একটা সরকার দুর্বল অবস্থায় আসছে, আপনারা মনে করছেন এটা একটা মক্ষম সময়, যেখানকে সরকারকে আপনারা চেপে ধরে জোর করে নিজেদেরকে বিশ্ববিদ্যালয় হিসাবে কনভার্ট করবেন। জোড়াজোড়ির ফলাফল কখনোই ভালো হয় না, বরঞ্চ যৌক্তিকতা এবং সবচেয়ে বিষয় হচ্ছে যে প্রশাসনিকভাবে যেটা মানুষ অ্যাকসেপ্ট করবে, এর ভিত্তিতে কোনো কিছু সমাধান করা ভালো। এখন তিতুমির কলেজের চাইতে অবশ্যই রাজশাহী কলেজ ভালো, বিএল কলেজ ভালো, মদন মোহন কলেজ ভালো। আপনি তাদেরকে বঞ্চিত করবেন? এডওয়ার্ড কলেজকে আপনি বঞ্চিত করবেন? তারা তো ঐতিহাসিক লিগ্যাসি আছে। তো এখন যদি বাংলাদেশে এতগুলো ইউনিভার্সিটি হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের যে মান, বিশ্ববিদ্যালয় বলতে মানুষ যা বুঝে সেই জিনিসটা আর অবশিষ্ট থাকবে না। এমনি ব্যাঙের ছাড়ার মতো সারা বাংলাদেশে ইউনিভার্সিটি 120-এর উপর প্রাইভেট ইউনিভার্সিটিজ আছে, পাবলিক ইউনিভার্সিটি এতগুলো হয়েছে যে কোথায় কোথায় আছে আমরা জানিও না। তো আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি একেবারে কবরে এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে অবমূল্যায়িত না করার ইচ্ছা থাকে, এই মুহূর্তে তাদের উচিত যে তাদের নিজের পড়াশোনায় ফিরে যাওয়া, ক্লাসে ফিরে যাওয়া এবং তার নিজের ব্যক্তিগত স্কিলস ডেভেলপ করে দেশের জন্য কাজ করা এবং সচেতন হওয়া। শুধু রাস্তায় পড়ে থেকে মানুষকে কষ্ট দিয়ে মানুষের গালি খাওয়ার কোনো দরকার নাই। এই গালি খাওয়ার ফলশ্রুতিতে ছাত্রদের প্রতি আপনারা সমগ্র ছাত্রজাতির উপরে, বাংলাদেশি যারা আছেন, বাংলাদেশি ছাত্রদের, তাদের উপরে অপবাদ নিয়ে আসছেন। মানুষ বাসে বসে বসে গালি দিচ্ছে। আজকে আমি দেখেছি নোয়াখালীতে, আমি নিজে বসেছিলাম সেখানে 2 ঘন্টার মতো। তো মানুষের যে কর্মঘণ্টাগুলো আপনি নষ্ট করছেন, সময়গুলো নষ্ট করছেন, ট্রেন থামায় দিচ্ছেন, কেন করতেছেন? কি প্রয়োজন? আপনি তারা মনে করছেন যে এটা বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। আমি দেখেছি সব থেকে বড় অবাক করা বিষয় যে 26 জানুয়ারি, নাজমুল ভাই নিশ্চয় মনে আছে আপনার, যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থী তাদের মধ্যে সংঘর্ষ হলো, তাদের মধ্যে। এটাও তো অনাকাঙ্ক্ষিত। অন্যদিকে আবার তিতুমির কলেজ বলছেন না, তারা 6 কলেজের সাথে যাবেন না, তারা একাই তাদের বিশ্ববিদ্যালয় লাগবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এটাও জেনেছি এই 7 কলেজ নিয়ে একটা বিশ্ববিদ্যালয় হতে পারে কিনা সেটা নিয়ে একটা ভাবনার জায়গা, কিন্তু তিতুমির কলেজ তারা তাদের জায়গা থেকে মনে করছেন। এই ধরনের এতটা ডেডলাইন দিয়ে এতটা ডেসপারেটনেস দেখানোটা কতটা যৌক্তিক, তখন কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন উঠবে, যে আলোচনাটা আমরা করছিলাম। আমরা আরেকটা বিরতি নেবার
সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে বরং শুনি। আমাদের যেহেতু সময় হয়েছে বিরতির, আমরা ছোট্ট বিরতিতে যাব। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রে আমরা দাবি দেওয়া জনদুর্ভোগ নিয়ে কথা বলছি এবং নির্বাচন সংস্কার নিয়েও কিছুটা আলাপ করব। আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করি আমাদের আলোচনা উপভোগ করছেন। দর্শক, আরও একবার স্বাগত। আড়াইসিএল স্টিল গণতন্ত্রে কথা বলছি, দাবি দেওয়া জনদুর্ভোগ নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে, একেবারেই সময় স্বল্পতা রয়েছে শেষ ভাগে। আমরা ছোট ছোট করে মন্তব্য নিতে চাই। নাজমুল সাহেব, আপনার কাছে শুরুতে আসতে চাই। আমরা মোটা দাগে দাবি দেওয়া জনদুর্ভোগ, অনেকগুলো দুর্ভোগ নিয়ে কথা বলছিলাম, সমাধানের কথা আপনি বলেছেন, এরপরে নির্বাচনের কথাটা আপনি বললেন। কিন্তু একটি নির্বাচন শুধুমাত্র এই সব কিছু সমাধান করে দিবে, এইটা নিয়েও আসলে অনেকেই আস্থা পান না। কেউ কেউ মনে করেন যে একটা পরিবর্তন চান, আসলে যে আকাঙ্ক্ষা থেকে আসলে 53 বছর বাংলাদেশ পার করেও তারা যেহেতু সুশাসন দেখেনি, তাদের পাসপোর্ট অফিসে গিয়ে হয়রানি হতে হয়, তাদের সরকারি অফিসে গিয়ে একটা এনআইডি করতে গিয়ে হয়রানি হতে হয়, সেই পরিবর্তনটা আমরা পরিবর্তিত বাংলাদেশকে এই নির্বাচনের মধ্যে দিয়ে পেতে পারি কিনা, সেই আশার জায়গাটা দেখেন কিনা? পরিবর্তন দরকার, এতে কোনো সন্দেহ নাই। সংস্কার দরকার, এতে কোনো সন্দেহ নাই। আমাদের রাজনীতি, আমাদের প্রশাসন, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, সব কিছুতে পরিবর্তন দরকার, ইতিবাচক পরিবর্তন। এবং সেই পরিবর্তনটা আপনি রাতারাতি করতে পারবেন না, দীর্ঘ সময় লাগবে। ধরেন, এই অভ্যুত্থান পরবর্তী যে রাজনীতি আমরা দেখছি এখন, বড় বড় রাজনৈতিক দল, তাদের যে আচরণ, তাদের যে কথাবার্তা, তাদের যে অঙ্গীকার আগের চেয়ে ডিফারেন্ট না? এটুকু পরিবর্তন তো এখন হয়েছে। এখন বলতে পারেন যে এখনকার বাস্তবতায় বিএনপি বলছে আমরা এই করব সেই করব, জামাত বলছে এই করব সেই করব, আরও অনেক দল আছে তারা অনেক রকমের প্রতিশ্রুতি দিচ্ছে। মানে সংস্কার, পরিবর্তন, নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ, নতুনত্ব, যা কিছু খারাপ সব বাদ, যা কিছু ভালো সেগুলোকে ধরে রাখবো, আরও ভালো করার চেষ্টা করব। সেটা একদিনে হবে না, আস্তে ধীরে হবে। এবং আমার ধারণা, আগামী নির্বাচনের পরে যারাই নির্বাচিত হবেন তারা এই 2024-এর আগের রাজনীতিটা করতে পারবেন না। কারণ জনগণের মধ্যে যে একটা সচেতনতা এবং প্রত্যাশা তৈরি হয়েছে, মানে জবাবদিহিতার জায়গা আছে। অন্য সব রাজনীতির বাইরেও সামাজিক অন্যান্য শক্তি, সবার মধ্যে কিন্তু ওই বোধটা, হুঁশটা, আকাঙ্ক্ষাটা, ইচ্ছাটা, স্পৃহাটা তৈরি হয়েছে, তার একটা চাপ থাকবে। আর যদি সেটাকে আমলে না নেয় যারা নির্বাচিত হবে আগামী নির্বাচনে, তারাও এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতেই পারেন। তারা পরের নির্বাচনে গিয়ে আবার আস্থা করে যাবে। ফলে ভালোর প্রত্যাশা যারা বেশি ধারণ করতে পারবেন তারা এগিয়ে যাবেন। নিশ্চয়ই আমরা সেটাই চাই যে সেই ইতিবাচক পরিবর্তনটি হোক। আপনি একেবারে সংক্ষেপে সুনির্দিষ্ট বিষয়টি বললেন। আমরা সাদিক আল আরমান, আপনার কাছে শুনতে চাই, আপনি শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নয়, যেহেতু সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, আমরা দেখেছি যে নির্বাচন কমিশন সংস্কারের ক্ষেত্রে কি চমৎকার সব সুপারিশ আসলে এসছে। কতটুকু আসলে আশাবাদী যে রাজনৈতিক সরকার এসে আমরা যে ইতিবাচক পরিবর্তন বা এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটির আসলে বাস্তবায়ন হবে? আসলে আমরা জাতিগতভাবে বাঙালিরা খুব দ্রুত ভুলে যাই। আমরা গত 15 বছর যে একটা জাহান্নামের মধ্যে ছিলাম, দোজখে ছিলাম, এটা আমরা ভুলে গেছি। আমরা কেউ কেউ এখনো বলতেছে যে আগেই ভালো ছিলাম, আগের দিনগুলা ভুলে গেছে। বিএনপি গত 15 বছর, জামাত গত 15 বছর তাদের অবস্থা কি ছিল, কিন্তু এখন এই তারা এসে এতটা চাঙ্গা হয়ে উঠলেন, তারা তো সম্পূর্ণভাবে বেনিফিশিয়ারি। এই আন্দোলনের পরবর্তী সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি এবং জামাত। কিন্তু বাঙালি জাতি যেহেতু জাতিগতভাবে একটা বৈশিষ্ট্য হচ্ছে খুব দ্রুত আমরা ভুলে যাই। যখন একটা সরকার নির্বাচিত হয়ে যাবে, সেই যে এখনকার যে দাবি দাওয়া, এই জিনিসগুলো মনে রাখবে বলে আমাদের সন্দেহ আছে, মনে রাখে কিনা আদৌ। একটা প্রবাদ আছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। এখন তারা যখন সংসদে চলে যাবে, তারা যে আবার ফ্যাসিস্ট হবে না, যেই যাক, যে নতুন নির্বাচিত সরকার, এই যে প্রসেসটা, এখানে তো আমরা জানি যে প্রধানমন্ত্রী পদত্যাগ করার কোনো সুযোগই নাই। এইভাবে যদি সে সংস্কার ছাড়া যায়, এটা কিন্তু আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ছাত্রদের মধ্যে এবং বর্তমান যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, এদের মধ্যে বিশ্বাসের ঘাটতি দেখা দিছে। তো ছাত্ররা যেই প্রস্তাবনাটা রেখে গিয়েছে, পরবর্তী পলিটিক্যাল সরকার এটাকে বিশ্বাসযোগ্যভাবে ইমপ্লিমেন্টেশন করবে, এটাও আমাদের জন্য এখন খুব খুব চিন্তার বিষয়। আসলে বিশ্বাসের জায়গা যেহেতু কমে গেছে, সংস্কার কিভাবে হবে নির্বাচন রাজনৈতিক সরকারের মাধ্যমে, এটা এখন চিন্তার বিষয়। তবে আশা করি যে যা হবে ভালো হবে, অদূর ভবিষ্যতে মানুষ মনে রাখবে ছাত্র জনতার রক্ত।
আমরা ধন্যবাদ জানাই সাদিক আল আরমান এবং নাজমুল আশরাফ আপনাদের দুজনকে আলোচনায় সময় দেওয়ার জন্য। আমরা আশা করব যে এই ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক দলগুলোর সাথে এই আলোচনার মধ্য দিয়ে নিশ্চয়ই এই সংস্কারের বিষয়ে একমত হবেন এবং তাহলে আমাদের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সেই পথে হয়তো আমরা হাঁটতে পারবো। এই প্রত্যাশা জানাই আজকের আড়াইসিএল স্টিল জনতন্ত্র এখানে শেষ করছি। আগামীকাল নতুন বিষয় নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সবাইকে শুভরাত্রি।